তো চল সবার আগে দেখি যেটা সেটা হচ্ছে আমাদের এনার্জি কনভার্সন কোনটা থেকে কোনটা হচ্ছে। চল দেখ, ডায়নামো ডায়নামোতে কি হচ্ছে দেখ। ডায়নামোতে এক মিনিট দাঁড়া, এক মিনিট। দাদা কিছু লিখতে হবে নাকি? না না, পিডিএফ দিয়ে দেবো, লিখতে হলে বলে দিতাম। তোদের খাটনি আমি অনেক কমিয়ে ফেলেছি। ঠিক আছে, চলো। ডায়নামো ডায়নামোর কি ঘটনা ঘটছে? ডায়নামোতে মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। ডায়নামোতে কি হচ্ছে? মেকানিক্যাল এনার্জি থেকে মানে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। মোম বা ক্যান্ডেল, ক্যান্ডেলে কি হচ্ছে? কেমিক্যাল এনার্জি, রাসায়নিক শক্তি হচ্ছে লাইট এবং হিট এনার্জিতে রূপান্তরিত হচ্ছে। থার্ড থিং কি? মাইক্রোফোন। এই মাইক্রোফোন আর ডায়নামো এগুলো খুব আসে পরীক্ষা, স্টার দিয়ে পাশে দিয়ে দিচ্ছি। মাইক্রোফোন কি করছে? সাউন্ড এনার্জিকে ইলেকট্রিক এনার্জিতে পরিণত করছে। মাইক্রোফোন আর লাউড স্পিকার দুটো কিন্তু ডিফারেন্ট। মাইক্রোফোন কি করে? শব্দকে তড়িতে রূপান্তরিত করে। আর লাউড স্পিকার কি করে? তড়িৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করে। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? নেক্সট হচ্ছে সোলার সেল। সোলার সেল সোলার এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জি, টিউব লাইট ইলেকট্রিক্যাল এনার্জিকে লাইট এনার্জি, ইলেকট্রিক বাল্ব ইলেকট্রিক এনার্জি থেকে লাইট এনার্জি আর হিট এনার্জি। স্টোরেজ ব্যাটারি, এটাও আসে পরীক্ষায় খুব। স্টোরেজ ব্যাটারি কি হয়? কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে পরিণত হয়। এবং তোরা জানিস স্টোরেজ ব্যাটারির মধ্যে কি ব্যবহার করা হয়? লেড ব্যবহার করা হয়। দাদা টিউবলাইট আর ইলেকট্রিক বাল্বের মধ্যে পার্থক্য কি? টিউবলাইট আর বাল্বের মধ্যে কেন পার্থক্য আছে? শুধু টিউবলাইটে হিট তৈরি হবে না, কম হিট হবে, আর বাল্বে প্রচুর হিটও হবে। দেখবি তাপ তৈরি করার জন্য আমরা শীতকালে বাল্ব ব্যবহার করি। বাল্ব জ্বালিয়ে রেখে দেখেছিস? মুরগি পোষে দেখেছিস? মুরগি পোষে শীতকালে দেখবি বড় বড় ওয়াটেজের বাল্ব জ্বালিয়ে রাখে। হ্যাঁ দাদা দেখেছি। হ্যাঁ, নেক্সট। তাহলে ব্যাটারিতে কি হচ্ছে? ব্যাটারিতে লেড ব্যবহার করা হয়। আর একটা জিনিস মনে রাখি, ব্যাটারিতে H2SO4 ব্যবহার করা হয়। এই দুটো আমার পরীক্ষায় আছে। ব্যাটারিতে, তাহলে ব্যাটারির কাজ কি? কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করা। নেক্সট হচ্ছে ইলেকট্রিক মোটর। এই ডায়নামো আর ইলেকট্রিক মোটর এই দুটো কিন্তু ভালো করে মনে রাখবি। ইলেকট্রিক মোটর আর ডায়নামো ঠিক বিপরীত। ইলেকট্রিক মোটর কি করে? ইলেকট্রিক এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে তৈরি করে। এই মনে রাখবি, ডায়নামো আর ইলেকট্রিক মোটর এই দুটো কিন্তু পরীক্ষায় আসে। দুটো কিন্তু ডায়নামো আর ইলেকট্রিক মোটর কিন্তু বিপরীত। ডায়নামোর কাজ হচ্ছে মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি। এটা কি করা হয় তোরা জানিস? হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট যেগুলো আছে, হাইড্রো ইলেকট্রিক যে প্রজেক্টগুলো আছে, সেই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টগুলোতে কি করা হয়? ডায়নামো ইউজ করা হয়। এখানে কি হয়? বাঁধের জল বা নদীর জলের ফোর্সটাকে ইউজ করা হয়। ডায়নামো ঘুরিয়ে কি করা হয়? মেকানিক্যাল এনার্জি তৈরি করা হয়। মেকানিক্যাল এনার্জি থেকে কি কনভার্সন হয়? এটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্সন হয়। ক্লিয়ার হলো? আর ইলেকট্রিক মোটর থাকে কোথায়? ইলেকট্রিক মোটর আমরা দেখি বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে পরিণত করে। ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে রিপ্লেস করে কে? আমাদের ইলেকট্রিক মোটর। তো দেখিস যেখানে জল তোলে দেখবি শ্যালো ঢ্যালো রয়েছে যেগুলো, সেগুলো কি হয়? ইলেকট্রিক এনার্জিকে ওরা মেকানিক্যাল এনার্জিতে রূপান্তরিত করছে। যেমন বিভিন্ন বাদ্যযন্ত্র বা সেতার বা মনে কর ডিফারেন্ট যে সাউন্ড ইকুইপমেন্টসগুলো আছে, সেই সাউন্ড ইকুইপমেন্টসগুলো কি হচ্ছে? মেকানিক্যাল এনার্জিকে কনভার্ট করছে কিসে? সাউন্ড এনার্জিতে। মেকানিক্যাল এনার্জিকে কি করছে? সাউন্ড এনার্জিতে কনভার্ট করছে। ক্লিয়ার হয়েছে? নেক্সট, এইবার দেখবো আমরা বিভিন্ন মেশিন বা যন্ত্র। এখানে দেখ, মেশিনের মধ্যে যেটুকু জানতে হবে সেটা হচ্ছে এফিসিয়েন্সি বা যান্ত্রিক সুবিধা। এফিসিয়েন্সি বা যান্ত্রিক সুবিধা বলতে আমরা কি বুঝবো? যে যে কাজটা একটা মেশিন থেকে পাওয়া যাবে আর তার জন্যে যে শক্তি লাগবে, তার যে রেশিও বা তার যে ভাগফল বা তার যে মনে কর যে কি বলবো ডিভাইডেশন, সেটাকে বলছি আমরা যান্ত্রিক সুবিধা। যান্ত্রিক সুবিধা ইকুয়াল টু কি বলছি আমরা? W/P। এই দিয়ে কিছু ক্ষেত্রে অঙ্ক দেওয়া হয়, আমরা যখন ফিজিক্সের স্পেশাল ক্লাস করব তখন দেখব। তাহলে আপাতত জেনে রাখ, যান্ত্রিক সুবিধা বা মেশিন এফিসিয়েন্সি বলতে কি বোঝাবে? যে যন্ত্র থেকে বা মেশিন থেকে যে ওয়ার্কটা পাওয়া যাবে, সেই ওয়ার্ক তাকে ভাগ করবে কি দিয়ে? যে মেশিনটাতে যতটা শক্তি টোটাল লাগছে সেই শক্তি দিয়ে বা সেই এনার্জি দিয়ে ডিভাইড করলে আমরা পাবো যান্ত্রিক সুবিধা। নেক্সট হচ্ছে কর্মদক্ষতা। কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি, এটা কি পাবো? দেখ, সিম্পল, যান্ত্রিক সুবিধার যে পার্সেন্টেজ সেটাই হচ্ছে এফিসিয়েন্সি। যান্ত্রিক সুবিধার
বা মেশিনের যে কোএফিসিয়েন্সি তার টোটাল পার্সেন্টেজটাই হচ্ছে আমাদের কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি। ক্লিয়ার হয়েছে? নেক্সট, কারো অসুবিধা হলে জিজ্ঞাসা করিস। এখান থেকে ওই কর্মদক্ষতার ওখানে 100% ওটা হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টোটালটাই 100%, মানে ইনটু 100%। ইন্টু 100%। আচ্ছা, ঠিক আছে। নেক্সট লাগে হচ্ছে আমাদের লিভার। লিভার মানে হচ্ছে তোরা জানিস যে টুলস গুলো ইউজ করা হয়, সেই টুলস গুলো তিনটে কাইন্ড আছে। একটা হচ্ছে ফার্স্ট কাইন্ড, একটা হচ্ছে সেকেন্ড কাইন্ড, একটা হচ্ছে থার্ড কাইন্ড। এটা হচ্ছে ফার্স্ট কাইন্ড অফ লিভার। ফার্স্ট কাইন্ড অফ লিভার, ফার্স্ট কাইন্ড অফ লিভারে কি হয় আমি ছবিগুলো এঁকে দিচ্ছি এখানে। ফার্স্ট কাইন্ড অফ লিভারে কি হবে, এই মিডিলে কোনো একটা জায়গায় ফিক্স পয়েন্ট থাকবে, এইখানে বা এইখানে তোর বল দিতে হবে, মানে প্রেশার জেনারেট করতে হবে, আর এইখানে ওয়েট থাকবে। কি বললাম, বোঝা গেছে? ফার্স্ট কাইন্ড অফ লিভারে কি হয়, যে কোনো মাঝখানে এই ওয়েট আর তোর বল বা পাওয়ার যাই বলিস, তার মাঝখানে কোনো এক জায়গায় ফিক্স পয়েন্ট থাকবে। এটা হচ্ছে ফার্স্ট কাইন্ড অফ লিভার। এইবার হচ্ছে একটা টার্ম হচ্ছে যান্ত্রিক সুবিধা বা অ্যাডভান্টেজ অফ মেশিন। যান্ত্রিক সুবিধা বা অ্যাডভান্টেজ অফ মেশিন। দেখ, এখানে দুটো আলাদা ডিফারেন্ট সাইড তৈরি হয়েছে, দুটো আলাদা আলাদা বাহু তৈরি হয়েছে। এইখানে এইটুকু, কালিটা চেঞ্জ করলে বুঝতে সুবিধা হবে। এক মিনিট, এখানে এটুকু আর এখানে এটুকু, দুটো আলাদা আলাদা সাইড তৈরি হয়েছে। এটাকে বলা হয় পাওয়ার সাইড বা বল বাহু, আর এটাকে বলা হয় রেজিস্ট্যান্স সাইড বা রোধ বাহু বা ওয়েটেড বাহু। যদি এই দুটো ইকুয়াল হয় তাহলে মেশিনের অ্যাডভান্টেজ বা যান্ত্রিক সুবিধা যাই বলি সেটা ইকুয়াল টু 1 হবে। তাহলে কি, যখন আর এস ইকুয়াল টু পিএস হবে তখন যান্ত্রিক সুবিধা কি হবে, যান্ত্রিক সুবিধা ইকুয়াল টু 1 হবে। তা মেশিনের যে অ্যাডভান্টেজ সেটা ইকুয়াল টু কি হবে, 1 হবে। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ দাদা। এইবার দেখ দেখ যারা ছোটবেলায় একবার পড়েছিস তাদের থেকেও জরুরি আমার, যারা একদম ছোটবেলায় সায়েন্স পড়িসনি, যাদের মনে হয় বুঝতে অসুবিধা, তারা বলবি আগে। স্যার ছোটবেলায় সবাই তো সায়েন্স পড়েছে 10 পর্যন্ত। এই সবাই নাও পড়তে পারে, কেউ তো আর্টসও পড়তে পারে। না স্যার 10 পর্যন্ত এগুলো পড়েছে। ও 10 পর্যন্ত ভুলে যায় লোকে সব। যাই হোক, আমি একবার রিভিশন করে দিই। এইবার দেখ, যদি কখনো এই রোধ বাহুটা বড় হয়ে যায় তাহলে যান্ত্রিক সুবিধা <1 হবে, আর যদি বল বাহুটা বড় হয়ে যায় তাহলে যান্ত্রিক সুবিধা <1 হবে। ক্লিয়ার? তাহলে দেখ, ফার্স্ট কাইন্ড অফ লিভারে যে লজিক্যাল কোশ্চেনগুলো এখান থেকে করা হয়, বলছে ফার্স্ট কাইন্ড অফ লিভারে যান্ত্রিক সুবিধা বা মেশিনের অ্যাডভান্টেজ কেমন হতে পারে। দেখ, এক্সাক্ট মিডলে যদি থাকে তাহলে 1 হতে পারে, যদি একটু এদিকে থাকে তাহলে 1-এর কম হবে, যদি একটু এদিকে থাকে তাহলে 1-এর বেশি হবে। বোঝা গেল কন্ডিশন? দেখ এখানে লেখা রয়েছে, দেখ বুঝতে পেরেছিস? পয়েন্টে যাবো। এর এক্সাম্পল গুলো লাগবে, এর এক্সাম্পল গুলো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কলের যে হাতল রয়েছে, দেখবি ছোটবেলায় যে আমাদের বাড়িতে কল থাকতো, কলের হাতল, ঢেকি, বেলচা, পেরেক তোলার বস্তু, শাবল, তুলাদণ্ড, মানে যে তোরা যে দাড়িপাল্লা দেখিস দোকানে মাপার, সেই এগুলো সবই হচ্ছে ফার্স্ট কাইন্ড অফ লিভারের এক্সাম্পল। এগুলো কিন্তু খুবই পরীক্ষায় আসে। নেক্সট, তাহলে ফার্স্ট কাইন্ড অফ লিভার বোঝা গেছে। এবার চলে যাচ্ছি আমরা সেকেন্ড কাইন্ড অফ লিভারে। সেকেন্ড কাইন্ড অফ লিভার কি জিনিস? সেকেন্ড কাইন্ড অফ লিভার, হ্যাঁ বলছি তুলাদণ্ডটা কি করে ফার্স্ট কাইন্ড অফ লিভার একটু বলে দাও তো। দেখ ভালো করে দেখ, আমি যদি ফ্রেশ জায়গায় একটা ছবি আঁকি, মনে কর, এক সেকেন্ড, ভালো করে দেখ, এটা তো ন্যাচারালি ফার্স্ট কাইন্ড অফ লিভার হবেই। এইখানে তোর থাকছে ওয়েট আর এইখানে থাকছে তোর পাওয়ার, নাকি নেই? এটা দিয়ে তো মেজার করছিস এই ওয়েটটাকে, নাকি না? আর এইখানে এক্সাক্ট মিডলে থাকছে আমাদের ফিক্স পয়েন্ট বা যাকে বলি আমরা আলম্ব। তাহলে এইটা ইকুয়াল টু এইটা হলেই এটা পারফেক্ট তো কি বলে দাড়িপাল্লা বা তুলাদণ্ড হবে। হ্যাঁ, এবার বলি আমি দুটোকেই ওয়েট ভেবেছি। কেন ওয়েট হয় বাবা? যেটা মাল দিবি সেটা ওয়েট, আর যেটা বাটখারা যাবে সেটা তো পাওয়ার, সেটা দিয়ে তো মেজার করা হচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছিস? ওকে, চল, ঠিক আছে। কারো কোনো কোয়েশ্চেন? নেক্সট, এবার চলে আসে আমরা সেকেন্ড কাইন্ড অফ লিভারে। সেকেন্ড কাইন্ড অফ লিভারে ঘটনা কি ঘটে দেখ। সেকেন্ড কাইন্ড অফ লিভারে সবসময় কি হয়, এইখানে ফিক্স পয়েন্ট থাকে
আর এইখানে পাওয়ার দেওয়া হয়, আর এর মাঝে কোনো একটা পজিশনে ওয়েট থাকে। তাহলে দেখ ডেফিনেটলি কি হলো, এই যে পাওয়ারের যে সাইডটা মানে বল বাহু যেটা হচ্ছে সেকেন্ড কাইন্ড অফ লিভারে, এই যে বল বাহু যেটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ 6 পয়েন্ট বলছো ওটা ফালক্রাম তো? হ্যাঁ হ্যাঁ পারবো, হ্যাঁ একদম। আচ্ছা। এই যে এখানে যে মনে কর যে আমাদের যে পাওয়ারটা জেনারেট করা হয় তার যে সাইডটা থাকে না, সেটা সবসময় কি হবে, এই যে রোধ বাহু বা রেজিস্ট্যান্স সাইড বা ওয়েট যেখানে দেওয়া হয় তার থেকে বড় হবে। তুই এখানে চাপালেও বড় হবে, এখানে চাপালেও বড় হবে, এখানে যেখানেই ওয়েট দিবি সেটার থেকে নিশ্চয়ই এই পাওয়ারটা যে সাইড সেটা বড় হবে। ওই জন্য বলা হয় সেকেন্ড কাইন্ড অফ লিভার যেটা আছে, সেকেন্ড কাইন্ড অফ লিভারে এর যে যান্ত্রিক সুবিধা বা মেশিনের যে অ্যাডভান্টেজ আছে এটা সবসময় একের বেশি হয়। সবসময় সেকেন্ড কাইন্ড অফ লিভারে কি হবে, একের বেশি হবে। ফার্স্ট কাইন্ড অফ লিভারে কি ছিল, এক হতে পারতো, একের কম হতে পারতো, একের বেশি হতে পারতো। সেকেন্ড কাইন্ড অফ লিভারে কি হচ্ছে, এটা সবসময় একের বেশি হচ্ছে। এক্সাম্পল গুলো লাগবে, পরীক্ষায় আসে এক্সাম্পল গুলো, তোরা এক্সাম্পল গুলো দেখে নিস। দাদা আরেকবার বলবে? হ্যাঁ শিওর শিওর বলছি। সেকেন্ড কাইন্ড অফ লিভারে কি ঘটনা ঘটে, সেকেন্ড কাইন্ড অফ লিভারে যেটা ঘটে সেটা হচ্ছে মনে কর ফিক্স পয়েন্টটা এক জায়গায় থাকে আর শেষ মাথা থাকে বল বাহু বা পাওয়ার জেনারেশন যেখানে হয়, যেখানে বল দিস বা পাওয়ার দিস, মাঝে কোনো এক জায়গায় ওয়েট থাকবে। তো ডেফিনেটলি দেখ বল বাহুটা সবসময় এই রোধ বাহুর থেকে বড় হবে তো। হ্যাঁ দাদা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছিস, ক্লিয়ার, সবসময় একের বেশি হবে। এবার চলে আসি থার্ড কাইন্ড অফ লিভারে। এই থার্ড কাইন্ড অফ লিভার কি ঘটনা ঘটে দেখ, এই থার্ড কাইন্ড অফ লিভারে এইখানে থাকে হচ্ছে ওয়েট, সরি এটা সরি ভুল বললাম, এটা ওয়েট, এইখানে থাকবে হচ্ছে ফিক্স পয়েন্ট, সরি এইখানে এটা হচ্ছে ফিক্স পয়েন্ট, ভুল করছি, এটা ফিক্স পয়েন্ট, এটা হচ্ছে পাওয়ার জেনারেশন মাঝখানে। বুঝতে পেরেছিস, এখানে থাকবে হচ্ছে ওয়েট, এখানে পাওয়ার জেনারেট হবে, এটা ফিক্স পয়েন্ট থাকবে। তাহলে এটা থার্ড কাইন্ড অফ লিভার। এই থার্ড কাইন্ড অফ লিভারে কি ঘটনা ঘটছে দেখে রাখ। এই থার্ড কাইন্ড অফ লিভারে কি হচ্ছে, সব সময় কি হচ্ছে, এই যে রেজিস্ট্যান্স যে রয়েছে, এই যে রোধ বাহু যেটা রয়েছে, এই রোধ বাহুটা চিরকাল কি হবে, এই বল বাহুর থেকে বড় হবে। এই জন্য কি হবে, থার্ড কাইন্ড অফ লিভারে মেশিনের অ্যাডভান্টেজ সবসময় লেস দ্যান 1 হবে। বোঝা গেল, সবসময় কি হবে, লেস দ্যান 1 হবে। এক্সাম্পল দেখ, আমাদের যে মনে কর কুনুই রয়েছে, এলবো রয়েছে, এলবো, তো চিমটা, ক্রেন, আমাদের মুখের যে জ রয়েছে, যে চোয়াল সেটা রয়েছে, পাউরুটি কাটা ছুরি, এগুলো রয়েছে, সবই এগুলো থার্ড কাইন্ড অফ লিভার। এবার একটা প্রশ্ন তোদের সকলেরই থাকে বা অনেকেই দেখবি পরীক্ষাও জানতে চায়, এই থার্ড কাইন্ড অফ লিভারের মেশিনের অ্যাডভান্টেজ তো একের কম, তার মানে কাজ করতে গেলে অনেক বেশি পাওয়ার দিতে হয়, তাও আমরা থার্ড কাইন্ড অফ লিভারকে ইউজ করি কেন, কেউ বলবি? হ্যাঁ রে কৃষাণু বল, শুনতে পাচ্ছিস? হ্যালো, শুনতে পাচ্ছি তো। থার্ড কাইন্ড অফ লিভারের যান্ত্রিক সুবিধা একের কম হওয়া সত্ত্বেও এটাই কেন ইউজ করা হয়? ও দাদা ভারের সরণ প্রথম দ্বিতীয় শ্রেণীতে লিভারের চেয়ে বেশি, তাই? সেটা তো মনে কর টেকনিক্যাল বললি, আমার সোজাসুজি বোঝা। দেখ আমরা যদি একটা ক্রেনের ছবি আঁকি, মনে কর এই একটা ক্রেন আছে, হ্যাঁ মনে কর এই একটা ক্রেন আছে, ক্রেন দেখেছিস তো, এইখানে মাল তোলে। এর আনসার হয় যে থার্ড কাইন্ড অফ লিভার ক্রিটিক্যাল পজিশনে পৌঁছতে পারে। বুঝতে পেরেছিস, এই থার্ড কাইন্ড অফ লিভার ছাড়া অন্য কোনো লিভারে ক্রিটিক্যাল পজিশনে পৌঁছানো যায় না। বুঝা গেছে, তুই কোনো লিভার দিয়ে অনেক নিচে থাকা কোনো বস্তুকে তুলতে পারবি না, একমাত্র থার্ড কাইন্ড অফ লিভারে পসিবল। বুঝতে পারা গেল? হ্যাঁ শুধু তাই না, অনেক ক্ষেত্রে বাকি লিভারগুলোর কিছু কিছু কাজও থার্ড কাইন্ড অফ লিভার দিয়ে করা যায়। যেমন কি, যেমন মনে কর এইরকম একটা যন্ত্রের মধ্যে এইখানে যদি আমরা একটা স্প্রিং মেজারমেন্ট লাগিয়ে দিই, তাহলে এখানে যদি কোনো বস্তু ঝুলিয়ে দিই, তাহলে দাঁড়িপাল্লার বদলে ওয়েট আমরা এখানে মেপে নিতে পারবো। বোঝা গেল? হয়েছে ক্লিয়ার? তাহলে লিভার গুলো দেখা গেল, লিভারের এক্সাম্পল গুলো পরীক্ষায় আসে, আমি লিভারের এক্সাম্পল গুলো আলোচনা করে দিয়েছি।
এবার নেক্সট দেখ ডিফারেন্ট সাইন্টিফিক ইনস্ট্রুমেন্ট অ্যান্ড দেয়ার ইউজেস। ডিফারেন্ট সাইন্টিফিক ইনস্ট্রুমেন্ট অ্যান্ড দেয়ার ইউজেস। আচ্ছা প্রসঙ্গত বলে রাখি তোদের দুটো গ্রুপেই আমি দেখ যেগুলো লাগবে এখানে সব পড়তে হবে না, বলছি যেগুলো সেগুলো মার্কিং করা থাকছে সেগুলোই পড়িস। হ্যাঁ, প্রথমে দেখ অল্টিমিটার। অল্টিমিটার কিসে লাগে? হাই অল্টিটিউড মাপতে লাগে, এয়ারক্রাফটে লাগে। এইখানে একটা জিনিস এক্সট্রা আসে, সেটা আমি একটু আলোচনা করে দিই। সেটা কি? সেটা দেখ অল্টিমিটার কিভাবে কাজ করে। অল্টিমিটার কাজ করে এয়ার প্রেশার, বাবা এখনো জয়েন করছে সবাই। এয়ার প্রেশার যদি কম দেখায় তাহলে অল্টিমিটার কি দেখাবে? হাইটকে উঁচু দেখাবে। এটা মনে রাখিস, বিপরীত সম্পর্ক আছে অল্টিমিটারের সাথে। এয়ার প্রেশার কম মানে অল্টিমিটারে হাইট বেশি, তাহলে এয়ার প্রেশার বেশি মানে অল্টিমিটারে হাইট কম। এটা মনে রাখিস, এটা দেয় পরীক্ষায়। ক্লিয়ার হয়েছে? কারো কোনো অসুবিধা বুঝতে? বেশ। অ্যামমিটার। অ্যামমিটার কি কাজ? যে ইলেকট্রিক কারেন্টের স্ট্রেংথটাকে মেজার করে। এই ভাষাটাই পড়ে রাখবি। নেক্সট লাগবে হচ্ছে ব্যারোমিটার। তোরা জানিস ব্যারোমিটার অ্যাটমসফিয়ারিক প্রেশার মাপে। নেক্সট লাগবে হচ্ছে ক্যালোরিমিটার, সেটা হিট জেনারেশন করে, হিট মাপে, তাপের পরিমাণ মাপে ক্যালোরিমিটার দিয়ে। প্রসঙ্গত একটা জিনিস বলে রাখা ছিল, এই ব্যারোমিটারের সাথে ওয়েদার কন্ডিশনটা আমরা পড়েছিলাম না রে? হ্যাঁ দাদা। ওকে ওকে, তাহলে অসুবিধা নেই, চলো ঠিক আছে। নেক্সট হচ্ছে কার্ডিওগ্রাম, যার হচ্ছে ইসিজি। ইসিজি কি করে? ট্রেস দ্য মুভমেন্ট অফ হার্টস। এটা কার্ডিওগ্রাফে হার্টের মুভমেন্টটা রেকর্ড করে। ইসিজিটা আসে পরীক্ষায়, পুরোটা হচ্ছে ইকো কার্ডিওগ্রাম। নেক্সট লাগবে হচ্ছে ক্রনোমিটার। এটা এইভাবে আসে না, এটা আসে সময় মাপক বা টাইম মেজার করে, ক্রনোমিটার। নেক্সট লাগবে হচ্ছে কমিউটার, সরি কমিউটেটর। কমিউটার না কমিউটেটর। কমিউটেটরের কাজ হচ্ছে এসি থেকে ডিসিতে কনভার্ট করা, এসি থেকে ডিসিতে কনভার্ট করা। নেক্সট লাগবে হচ্ছে ডায়নামো। তোরা অলরেডি ডায়নামো পড়েছিস, ডায়নামোর কাজ আমরা পড়ে ফেলেছি। নেক্সট লাগবে হচ্ছে ইলেকট্রোস্কোপ। এটা কি করে? ইলেকট্রিক চার্জ আছে কিনা তার প্রেজেন্স নির্ধারণ করে কে? ইলেকট্রোস্কোপ। নেক্সট লাগবে হচ্ছে এন্ডোস্কোপ। এটা খুব আসে পরীক্ষায়, এন্ডোস্কোপ। এটা থেকে আরো যে প্রশ্ন আসে সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি। এন্ডোস্কোপের কাজ কি? বডির ইন্টারনাল পার্টগুলোকে এক্সামিন করা, ছবি তোলা। এইবার দেখ এখান থেকে যে যে প্রশ্নগুলো এক্সট্রা আসে সেগুলো আলোচনা করে দিই। এই এন্ডোস্কোপ যে যন্ত্রটা, এর যে টেস্ট তার নাম হচ্ছে এন্ডোস্কোপি। এন্ডোস্কোপি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আসে এই এন্ডোস্কোপ যন্ত্রে যে ওয়্যারটা ইউজ করা হয় সেটা ফাইবার অপটিক কেবল হয়। যে এন্ডোস্কোপ যন্ত্রে যে তারটা ইউজ করা হবে সেটা কি হবে? ফাইবার অপটিক কেবল হবে। ক্লিয়ার? এই প্রশ্ন দুটো কিন্তু পরীক্ষায় আসা যাওয়া করে। আবার কায়দা করে কেমন করে দেখ বলা হয়, কিভাবে প্রশ্ন করে দেখ আজকাল চালাকি করে বলে যে হিউম্যান বডির ইন্টারনাল পার্ট এক্সামিন করার জন্য আলোর কোন ফেনোমেনা, লাইটের কোন ফেনোমেনা ইউজ করা হয়। প্রশ্নটা ঘুরিয়ে কিভাবে করেছে বুঝতে পেরেছিস? কেউ বলতে পারবি আনসার? আলোর বা লাইটের কোন ফেনোমেনা ইউজ করা হয়? বলবি কেউ? কিসে? প্রশ্নটা হলো হিউম্যান বডির ইন্টারনাল পার্ট এক্সামিন করার জন্য লাইটের কোন ফেনোমেনা ইউজ করা হবে। দেখ প্রশ্নটা ঘুরিয়ে করেছে, আমি বলে দিই। প্রশ্নটা ঘুরিয়ে করেছে, এন্ডোস্কোপের কথা জিজ্ঞাসা করছে। এন্ডোস্কোপের মধ্যে কি থাকে? ফাইবার অপটিক কেবল। আর ফাইবার অপটিক কেবলের মধ্যে দিয়ে কমিউনিকেশন বা লাইট কমিউনিকেশন হয়, লাইটের মাধ্যমে হয়। সেটা কি হয়? আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। একদম ভেরি গুড। বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন এর মাধ্যমে ঘটে।
তাহলে হিউম্যান বডি এক্সাম করার জন্য লাইটের কোন ফিনোমেনা ইউজ করা হবে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ব্যবহার করা হবে। এই ধরনের প্রশ্ন একটু ঘুরিয়ে ঠুরিয়ে দিচ্ছে আজকাল। নেক্সট, ফ্যাথোমিটার, এটা আসে পরীক্ষায়। এর কাজ কি? জলের গভীরতা মাপা বা সমুদ্রের গভীরতা মাপা। আর 1 ফাথম ইকুয়াল টু কয় ফুট সেটাও লাগে তোদের। বল 1 ফাথম ইকুয়াল টু কয় ফুট হবে রে? 6 ফুট। এটাও লাগে পরীক্ষায়, আমি এখানে একবারে বলে দিলাম। লাগে গ্যালভানোমিটার, এটা কি করা হয়? ইলেকট্রিক কারেন্টকে মেজার করতে লাগে। এইবার দেখ, এইখানে কতগুলো হাইড্রো দিয়ে নাম আছে, এগুলো কিন্তু খবরদার কনফিউজ হবি না। এই চারটে যে হাইড্রো দিয়ে নাম আছে, এই চারটে হাইড্রো দিয়ে নামকে তোরা কনফিউজ হবি না। একটা হচ্ছে হাইড্রোমিটার, এর কাজ হচ্ছে কোনো তরলের রিলেটিভ ডেন্সিটি মাপা বা আপেক্ষিক ঘনত্ব মাপা। ক্লিয়ার হচ্ছে? এটা হচ্ছে হাইড্রোমিটারের কাজ। আর এই হাইগ্রোমিটারের কাজ হচ্ছে লেভেল অফ হিউমিডিটি মাপা, মানে বাতাসে যে আর্দ্রতা আছে, আর্দ্রতার পরিমাণ মাপা হচ্ছে হাইগ্রোমিটার। এই হিউমিডিটির বাংলা কথা হচ্ছে আর্দ্রতা। ক্লিয়ার হচ্ছে? নেক্সট হচ্ছে হাইড্রোফোন। হাইড্রোফোন কি করার জন্য ব্যবহার করা হচ্ছে? মেজার করছে জলের নিচে শব্দ শোনার জন্য। হাইড্রোফোন ব্যবহার করা হয় জলের নিচে শব্দ শোনার জন্য। আর হাইগ্রোস্কোপ ব্যবহার করা হয় অ্যাটমসফিয়ারিক যে হিউমিডিটি তার চেঞ্জেস দেখানোর জন্য হাইড্রোস্কোপ ব্যবহার করা হয়। এই হাইড্রো দিয়ে 4টে আসে পরীক্ষায়, খুব সাবধানে আনসার করিস। এই হাইড্রোমিটার আর হাইগ্রোমিটার অনেক সময় মাইন্ড মিস্টেকে গুলিয়ে যায়। ভালো করে খেলবি, দেখে নিবি যে হাইড্রোমিটার আছে না হাইগ্রোমিটার আছে। প্রত্যেকেই জানিস, কিন্তু পরীক্ষায় মাইন্ড শাফেলটা হওয়া খুবই স্বাভাবিক, এটা দেখে নিস। নেক্সট লাগবে আমাদের ল্যাক্টোমিটার। এটা খুব আসে পরীক্ষার। ল্যাক্টোমিটার কি করা হয়? দুধের বিশুদ্ধতা মাপা হয় কি দিয়ে? রিলেটিভ ডেন্সিটি দিয়ে। প্রশ্নটা 2-3 বার এসছিল পরীক্ষায়, ঘুরিয়ে ফুরিয়ে এসেছিল। যে বলা হয় পিউরিটি অফ মিল্ক ডিটারমাইন করার জন্য ল্যাক্টোমিটার দিয়ে কি করা হয়? কি বললাম বুঝতে পেরেছিস? প্রশ্নটা ঘুরিয়ে আসে যে দুধের পিউরিটি মাপার জন্য যে ল্যাক্টোমিটার, সেটা দিয়ে কি মেজার করা হয়? সেটা হবে রিলেটিভ ডেন্সিটি অফ মিল্ক। পরিষ্কার? কারো কোনো সন্দেহ এটুকুর মধ্যে? পরেরটা এগোবো? হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ, কিছু বলছিলি, কেউ একটা কিছু প্রশ্ন করতে চাইছিলি, বলবি কিছু? নেক্সট লাগবে তোদের, সেটা হচ্ছে মাইক্রোফোন। মাইক্রোফোন অলরেডি তোরা জানিস, এটা নিয়ে আলোচনা করলাম না। নেক্সট লাগবে অন্ডোমিটার। অন্ডোমিটারের কাজ কি হবে? অন্ডোমিটারের কাজ হবে ফ্রিকোয়েন্সি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। আরেকটা আসে ওডোমিটার, এটা লিখে দিচ্ছি এখানে, ওডোমিটার। এই ওডোমিটার কোথায় থাকে? এই ওডোমিটার থাকে গাড়িতে, দেখবি বিভিন্ন ভেহিকেলে থাকে বা তোর বাইকে থাকে। এটা হচ্ছে ডিস্টেন্স কাউন্ট করে, ডিস্টেন্স কাউন্টার। কিরকম? তোর গাড়িটা কতদূর যাচ্ছে বা তোর সাইকেলটা কতদূর যাচ্ছে, তার জন্য দেখবি একটা মিটার আছে, সেই মিটারটার নাম হচ্ছে ওডোমিটার। মনে থাকবে রে, এটা আসে পরীক্ষায়। নেক্সট আছে হচ্ছে পেরিস্কোপ। পেরিস্কোপ কি? যে কোনো ডিফারেন্ট এরিয়া থেকে কোনো ডিফারেন্ট এরিয়ার অবজেক্টকে ভিউ করার জন্য পেরিস্কোপ ইউজ করা হয়। বেসিক্যালি এটা সাবমেরিনগুলোতে ইউজ করা হয়, যে সমুদ্রের উপরে কি জিনিস আছে সেটা দেখার জন্য পেরিস্কোপ ইউজ করা হয়। এখানে দুটো প্রশ্ন আসে পরীক্ষায় পেরিস্কোপের ক্ষেত্রে। পেরিস্কোপে কি করা হয়? রেক্টিলাইনার মোশন অফ লাইট, মানে আলোর ঋজুরেখা গতিকে ইউজ করা হয়। এখানে পেরিস্কোপ থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে এটাতে আলোক রশ্মির কোন ধর্মকে ইউজ করা হয়? রেক্টিলাইনার প্রপাগেশন অফ লাইট। মনে থাকবে, রেক্টিলাইনার প্রপাগেশন অফ লাইট। আর এইখানে একটা মিরর থাকে, আর এইখানে একটা মিরর থাকে। তোদের আরেকটা জিনিস লাগে, এইটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসাতে হয়। এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসাতে হয় পেরিস্কোপে। আর এই আলোর যে গতি দেয়, এটা হচ্ছে রেক্টিলাইনার প্রপাগেশন অফ লাইট। রেক্টিলাইনার প্রপাগেশন অফ লাইট হচ্ছে, বোঝা গেছে?
মাইক্রোফোন দিয়ে তো কথা বলা হয়, মানে হ্যাঁ হ্যাঁ, কোনটা বলছিস? স্যার মাইক্রোফোন মানে মেজার ডিস্টেন্স আর অ্যাঙ্গেল, ওটা এইটা ভুল আছে রে, এটা আর ভুল স্যার আছে। মাইক্রোমিটার মানে তো স্ক্রু গেজ, সেটা দিয়ে তো সাউন্ড কোনটা ওয়েভ মাপা বলছিস? হয়নি। এখানে কি একটা ভুল আছে দাদা, উল্টো পাল্টা হয়ে গেছে, বুঝতে পেরেছিস? এইটা এইটার হবে, এইটা এইটার হবে, এইটা এইটার হবে, খেয়াল করেছিস? এইটা এইটার হবে, এইটা এইটার হবে, ভুল আছে কয়েকটা, বোঝা গেল রে? হ্যাঁ আগেরটা আগে পরে হয়ে গেছি। নেক্সট, নেক্সট, মাইক্রোফোনটা আগে আলোচনা করে দিয়েছিলাম মনে হয়। নেক্সট দেখ, নেক্সট লাগবে হচ্ছে পলিগ্রাফ। হ্যাঁ, পলিগ্রাফ কি করা হয় দেখ, এটা হচ্ছে কি করবে, সাইমালটেনিয়াসলি রেকর্ড করবে চেঞ্জেস ইন সাইকোলজিক্যাল প্রসেস সাচ অ্যাজ হার্টবিট, ব্লাড, রেসপিরেশন, ইউজড অ্যাজ এ লাই ডিটেক্টর। এইটা ওদের পরীক্ষায় আসে, লাই ডিটেক্টর। লাই ডিটেক্টর কি জিনিস? লাই ডিটেক্টর হচ্ছে মিথ্যে কথা বললে তা বোঝার যন্ত্র হচ্ছে লাই ডিটেক্টর। বোঝা গেল? হোয়াট ইজ লাই ডিটেক্টর? যে মিথ্যে কথা বললে সেটা ধরা পড়ে যাবে। কি করে ধরা পড়ে? সেখানে পলিগ্রাফিং করা হয়। পলিগ্রাফিং করা হয় কি বলতে, যে যে সাইমালটেনিয়াসলি রেকর্ড করবে কি, যে ফিজিক্যাল প্রসেস যেগুলো আছে, হার্টবিট, ব্লাড প্রেশার, রেসপিরেশন। আমরা যখন মিথ্যে কথা বলবো তখন আমাদের হার্টবিট, ব্লাড প্রেশার, রেসপিরেশন এগুলো চেঞ্জ হয়। এর মধ্যে যে স্ট্যাটিক কারেন্ট থাকে বডিতে, সেই স্ট্যাটিক কারেন্টের মেজারমেন্টে এই পলিগ্রাফ কাজ করে বা লাই ডিটেক্টর কাজ করে। বুঝে গেছে রে? তাহলে লাই ডিটেক্টর কথাটা স্যার লাগবে। আরেকবার বলুন। লাই ডিটেক্টর যন্ত্রটা মিথ্যে কথা ধরার জন্য ব্যবহার করা হয়। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট পয়েন্ট বলি। স্যার ওটার ইউজেস কোথায় হয়? কোথায়? মানে বাস্তব জীবনে ওটা কি আদৌ ইউজ হয়? অবশ্যই। এই তো কিছুদিন আগে লোকজনের পলিগ্রাফিং করলো, অনুমতি নিতে হয় পলিগ্রাফিং করার জন্য। ও, তোরা তোরা যখন ছোট ছিলি, আবু সালেম বলে একজন ভদ্রলোক ছিল, তোর নাম শুনেছিস কোনোদিন? ভদ্রলোক বলে কি না হয়, একজন টেররিস্ট ছিল আবু সালেম, নাম শুনেছিস? না। আবু সালেমকে পলিগ্রাফ করা হয়েছে, তারপরে আজমল কাসবকে পলিগ্রাফ করা হয়েছে। এবার এটা কেন বললাম আবু সালেমের কথায়? আবু সালেমের পলিগ্রাফ করে কোনো লাভ হয়নি, তখন মনকে এমন জায়গায় নিয়ে গেছে। দাদা হ্যাঁ বল। দাদা হ্যাঁ, বলছি এত সকাল সকাল স্টার্ট করে দিয়েছে 8:30 থেকে। আচ্ছা যাই হোক, আচ্ছা ঠিক বলে নি তারপরে। হ্যাঁ, র্যাডার, র্যাডার খুব পরীক্ষা আসে। র্যাডারের কাজ কি? কোনো ফ্লাইং অবজেক্ট যদি কোনো কিছুর দিকে অ্যাপ্রোচ হয় তাকে ডিটেকশন করা। আর র্যাডারের মধ্যে কি ব্যবহার করা হয়? রেডিও ওয়েভ ইউজ করা হয়। আর র্যাডারের পুরো নামটা অনেকবার পরীক্ষায় এসছে। রেকর্ডিং কি চলছে না স্টপ করলাম? হ্যাঁ চলছে, ঠিক আছে। দাদা 1 মিনিট বলবো দাদা একটু। বল। বলছি এটা কি বইয়ে আছে? তাহলে বইয়ে একটু জানা স্টার্ট করবো। এই পিডিএফটা থেকে দাগিয়ে নিস না, লুসেন্টটা আছে, লুসেন্ট। হ্যাঁ আচ্ছা ওটাই শুনছি। র্যাডারের কাজ কি? যে কোনো ফ্লাইং অবজেক্ট যদি কোনো জিনিসের দিকে অ্যাপ্রোচ হয় তার ডিটেকশন করা। এটা রেডিও ওয়েভের মাধ্যমে করা হয়। আর যেটা বললাম, র্যাডারের পুরো নাম আসে রেডিও অ্যাঙ্গেল ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং হবে। আইএনজি তার যোগ করে নিস। হ্যাঁ, রেডিও অ্যাঙ্গেল ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। নেক্সট, নেক্সট লাগবে হচ্ছে স্যালাইনোমিটার। এটা কি করে? যে স্লাইনিটি কত আছে তা পরিমাপ করে। নেক্সট, নেক্সট লাগবে হচ্ছে স্পেকট্রোমিটার, দরকার নেই, মেজারমেন্ট, স্পিগমোম্যানোমিটার। ব্লাড প্রেশার ইউজ মাপতে ইউজ করা হয়। নেক্সট লাগবে হচ্ছে ট্যাকোমিটার। ট্যাকোমিটার কি? স্পিড ডিটারমিন করার জন্য ইউজ করা হয়। ওটা স্পিগমোমিটার কেন? ওটা তো স্পিগমোম্যানোমিটার ওই তো ওখানে হবে। ভুল আছে, স্পেলিংটা ভুল আছে। বললাম তো ও স্পিগমোম্যানোমিটার, আচ্ছা। স্পেলিংটা ভুল আছে এখানে, স্পিগমোম্যানোমিটার। নেক্সট, নেক্সট লাগবে দেখ ট্যানজেন্ট গ্যালভানোমিটার। ট্যানজেন্ট গ্যালভানোমিটার, এটা লাগবে মেজারমেন্ট দ্য স্ট্রেংথ অফ ডিরেক্ট কারেন্ট। নেক্সট লাগবে হচ্ছে টেলিস্কোপ। তোরা অলরেডি জানিস। এখানে একটা নাম বলে দিই, হাবল। এই হাবেল নামটা কোথায় শুনেছিস রে? কসমোলজি পড়ার সময় হাবেল নামটা বলেছিলাম, বল।
বলেছিল যে পৃথিবীর ওই পার্ট হচ্ছে মানে একটা বৃহৎ গ্যালাক্সির পার্ট ইয়েটা। সেটা হাবল বলেছে? তাহলে হার্শেল কি বললো? উল্টো হয়ে গেছে। হাবেল বলেছে যে আমাদের যে মিল্কি ওয়ের বাইরেও আরো গ্যালাক্সি আছে। এই হাবেলের নামে একটা টেলিস্কোপও আছে মহাকাশে, তোরা শুনেছিস মানে, হাবেল টেলিস্কোপ। ঠিক আছে, এইটুকুই ইনফরমেশন তোদের পরীক্ষা লাগে। হাবল একটা টেলিস্কোপের নাম, অনেক সময় পরীক্ষা দেয় হাবল এই নামটা কিসের সঙ্গে জড়িত। ঠিক আছে, নেক্সট দেখ বাকি ইনস্ট্রুমেন্টগুলোর জন্য যেগুলো লাগবে সেগুলো লিখে রাখ। এগুলো আসে না খুব একটা। ভোল্ট মিটার লাগবে ব্যাস, আর থার্মোস্ট্যাট লাগবে, এই দুটো জানলেই হয়ে যাবে। ক্লিয়ার? পরের টপিকে চলে যাই আমি। বিভিন্ন ডিসকভারারগুলো চলে যাই, তারপরে আমরা 1-9 কোশ্চেনের দিকে যাব। ডিসকভারে ইলেকট্রন লাগবে, প্রোটন লাগবে, নিউট্রন লাগবে, এগুলো দেখে নিস। অ্যাটমিক স্ট্রাকচার লাগবে, অ্যাটম লাগবে, ল অফ মোশন, রেডিও অ্যাক্টিভিটি, রেডিয়াম, প্রিন্সিপাল অফ রিলেটিভিটি, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এক্স রে, এটা তো প্রচুর পরীক্ষায় এসছে, বারবার আসে, কোয়ান্টাম থিওরি, তারপরে ল অফ ইলেকট্রিক্যাল অ্যাট্রাকশন, ফটো ইলেকট্রিক এফেক্ট। আচ্ছা তোরা বলতে পারবি আইনস্টাইন নোবেল কেন পেয়েছিল? কি বলবি আলবার্ট আইনস্টাইন নোবেল কেন পেয়েছিল? এই রিলেটিভিটি থিওরির জন্য পেয়েছিল কি? আরে একটু আওয়াজ টাওয়াজ কর, না জানলে বল না জানি না। বলে দাও। এই ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য। একদম ভেরি গুড, এই ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য নোবেল পায়, এটা আসে পরীক্ষায়। আইনস্টাইন কেন নোবেল পেয়েছিল, কোন তত্ত্ব আবিষ্কার করার জন্য নোবেল পেয়েছিলেন, এটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। ক্লিয়ার হচ্ছে? নেক্সট ল অফ ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন কুলম। নেক্সট লাগবে পিরিয়ডিক টেবিল, মেন্ডেলিয়েফ। আর তোরা মডার্ন পিরিয়ডিক টেবিল জানিস? মডার্ন পিরিয়ডিক টেবিলে হচ্ছে মোজলে। ল অফ ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স বা রেজিস্ট্যান্স হচ্ছে ওহম। মিটিংটা বন্ধ হয়ে গেলে রিজয়েন করে নিবি, সিম্পল ওয়ে। ক্লিয়ার হচ্ছে? স্যার এগুলোর কি ইয়ার গুলো পড়বো? না না ইয়ার লাগবে না, শুধু নাম, একদম নাম শুধু। ল অফ ফ্লোটেশন আর্কিমিডিস, তারপর লাগবে হচ্ছে নিউক্লিয়ার রিয়াক্টার, ফার্মি, ডায়নামাইট, নোবেল, খুব আসে পরীক্ষায়। আর যেগুলো লাগবে দু একটা জিনিস আমি বলে দিই, হ্যাঁ পরীক্ষা খুব আসে, সেটা হচ্ছে হাইড্রোজেন বোম। জানিস কেউ? ওপেনহাইমার। ওই এডওয়ার্ড টেলর। তুই যেটা বলছিস সেটা হচ্ছে নিউক্লিয়ার বম। সব উদলপিন্ডি ভুদর ঘাড়ে চাওয়াবি তোরা। ঠিক আছে, হাইড্রোজেন বমকে এডওয়ার্ড টেলর আর নিউক্লিয়ার বমকে ওপেনহাইমার, এই দুটো মনে রাখিস তো। ক্লিয়ার হয়েছে? পয়েন্টে যাবো? হ্যাঁ হ্যাঁ। এবার নেক্সট কিছু ওয়ান লাইনার আমরা ডিসকাস করবো, ঠিক আছে? আচ্ছা অর্পিতা, এই নোটটা বাংলায় রয়েছে, এর ইংলিশ নোটটা আমার কাছ থেকে চেয়ে চাস তো, বুঝতে পেরেছিস? আমি তবু এখানে ডিসকাস করে দিচ্ছি কোনটা কি। আচ্ছা। বলছে কোনো একটা মনে কর ক্যান্ডেল রয়েছে বা বাতি রয়েছে, এখানে যদি মনে কর অয়েল থাকে, এই অয়েলটা এই পোলতের মাধ্যমে এটা উপর দিকে উঠে যায়, ঠিক আছে? এর কারণ হচ্ছে এর অ্যাঙ্গুলার হাইট, এই অ্যাঙ্গুলার হাইটটা ইনক্রিজ করে। কারো কি? এর কারণ হচ্ছে সারফেস টেনশন। আমরা যদিও সারফেস টেনশন এখনো পড়িনি, এই সারফেস টেনশন যখন পড়বো বাকিগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এগুলো আমরা ওয়ান লাইনার হিসেবে একটু পড়তে থাকবো। এখন থেকে মাঝে মাঝে আমরা ওয়ান লাইনার পড়বো প্লাস সাবজেক্ট ও চ্যাপ্টারও পড়বো, ঠিক আছে? তাহলে কি বলছে যে কোনো যদি বাতি বা
কিছু থাকে তার পোলতে তেলের যে কৌণিক উচ্চতা সেটা ইনক্রিজ করে, সেটা ইনক্রিজ করার মূল কারণ হচ্ছে অ্যাঙ্গুলার হাইট ইনক্রিজ করার মূল কারণ হচ্ছে সারফেস টেনশন। নেক্সট, এবার হচ্ছে নেক্সট পয়েন্ট বলছি। একবার একটু বুঝে দাও, জিনিসটা বুঝতে পারলাম না। হ্যাঁ, আচ্ছা তোরা ছোটবেলায় ক্যাপিলারি এফেক্ট পড়েছিলি? হ্যাঁ দাদা। ক্যাপিলারি এফেক্ট মনে আছে কারুর? কৈশিক পদ্ধতি। পশু পদ্ধতি হ্যাঁ, আছে মনে হয়। জলটা উপরে উঠে যায়। ওই জল কেন, তেল উঠবে না? যে কোনো হ্যাঁ, তেলে উঠবে, একেবারে তরল তরল উঠবে। বেসিক্যালি যে কোনো লিকুইড কোনো কিছুর মাধ্যমে হাইট গেইন করলে তাকে বলা হয় ক্যাপিলারি এফেক্ট। এইবার হচ্ছে এইখানে তো মনে কর বাতি বল, যে কোনো ক্যান্ডেল বল, এর মধ্যে ক্যাপিলারি এফেক্ট তো চলেই। এইবার কথা যেটা হচ্ছে, এই যখন মনে কর এই যে পোলতেটা রয়েছে এর নিচে তো তোর বাকিটা রয়েছে তেলটা, এই পোলতের মধ্যে যে তেল সেটা তো একটা হাইট গেইন করছে, একটা অ্যাঙ্গুলার হাইট গেইন করছে। সেই অ্যাঙ্গুলার হাইট যে গেইন করছে তার কারণ হচ্ছে সারফেস টেনশন। বুঝে গেল? আর এই মূল ব্যাপারটা হয় কি জন্য? ক্যাপিলারি এফেক্টের জন্য। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, ভীষণই ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো, ওই জন্য ডিসকাস করে রাখলাম। বোঝা গেছে এবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নেক্সট পয়েন্ট বলি, আর না হলে ওয়ান লাইনে হিসেবে মনে রাখবি। বলছে মেঘ বাতাসে ভাসে, আকাশে এরকম মেঘ ভাসে দেখেছিস তোরা? ঠিক আছে, তার কারণ হলো এর যে ডেন্সিটি হয় সেটা খুবই কম হয়, লো ডেন্সিটি হয়। আর আরেকটা মনে রাখবি, বাতাসের লো ভিসকোসিটির জন্য, কি বললাম বোঝা গেছে? তাহলে মেঘ বাতাসে ভাসে কেন? মেঘের লো ডেন্সিটি হবে আর এয়ারের লো ভিসকোসিটি হবে। মানে মেঘ বাতাসে ভাসে, ডিরেক্ট পরীক্ষায় প্রশ্ন আসে মেঘ বাতাসে ভাসে, এখানে হাইফেন দিয়ে দেয় কারণ বুঝছিস মেঘের নিম্ন ঘনত্ব, বাতাসের নিম্ন ঘনত্ব, এরকম মেঘের নিম্ন ঘনত্ব, বাতাসের নিম্ন সান্দ্রতা, এইভাবে অপশন দেওয়া থাকে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে প্রশ্ন? সান্দ্রতা বলতে কি নেই? সান্দ্রতা ভিসকোসিটি সান্দ্রতা বলতে যদি আমরা কোনো তরলকে কোনো জায়গায় ফেলে দিই, মনে কর 2-3টে বিন্দুকে ফেলে দিই,